প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য প্রবন্ধ বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটা আমরা পড়তে যাচ্ছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। আমার পদ, পদবি, বর্তমান কর্মস্থল এবং মোবাইল নম্বর উপস্থাপন করলাম। তোমরা প্রয়োজনে অস্পষ্টতা নিরসনে বা কোন বিষয়ে আলোচনা করতে চাইলে আলোচনা করতে পারো। প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একটু দেখে নিই। তার জন্ম 1838, মৃত্যু 1894 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক পরিচিতি। জন্ম 1838 খ্রিস্টাব্দের 26 জুন, 13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। অর্থাৎ ভারতবর্ষের প্রথম যে স্নাতকগণ 4 জন, তাদের একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম প্রথম বছরে, যে বছর প্রথম বিএ ডিগ্রি দেওয়া। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এই চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছেন। প্রথম ম্যাজিস্ট্রেট বানানটা ভুল, বিদেশি শব্দ বিধায় দন্তস্বয়টের ফলা হবে। দায়িত্ব পালনকালে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস এবং প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি। বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে বহু সাহিত্যিক সৃষ্টি হয়েছে, একটা সাহিত্য গোষ্ঠী সৃষ্টি হয়েছে, সাহিত্যিক গোষ্ঠী। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু। মৃত্যু 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায়। তার লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি আমরা জানলাম। তিনি তৎকালীন উচ্চশিক্ষিত, সবচেয়ে শিক্ষিত মানুষদের একজন, এবং তিনি পেশা জীবনেও ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট হওয়াটা খুব সহজ বিষয় ছিল না, কিন্তু একই পদে তিনি চাকরি করেছেন, এটা তার বেদনার বিষয় ছিল। কিন্তু তিনি ভালোবাসতেন দেশকে, দেশের মানুষকে, তাদের জন্য পত্রিকা সম্পাদনা করেছেন, একটা মতামত সৃষ্টি করতে চেয়েছেন, সাহিত্য গোষ্ঠী বা শিল্পসম্মত উপন্যাস রচনা করেছেন। প্রবন্ধ এবং ব্যঙ্গ ব্যঙ্গোপাত্য প্রবন্ধগুলো আমাদের দিক নির্দেশনা দান করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী, তার গ্রন্থ সংখ্যা 34। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, আনন্দমঠ, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী, রাজসিংহ। রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। সাহিত্য সম্রাট বলা বঙ্কিমচন্দ্র। কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে বিড়াল প্রবন্ধটি সংকলিত হয়েছে। আমরা ইন্টারনেট ঘেটে কমলাকান্তের দপ্তরের এই প্রচ্ছদ পেয়েছি। দপ্তর কয়েকটি কাঠের দ্বারা একটা কাগজপত্র রাখা বা করার যে ক্যাবিনেট আর কি। কমলাকান্তের দপ্তর, এটা তার কাব্যগ্রন্থ, মানে একটা প্রবন্ধ গ্রন্থ, রম্য ব্যঙ্গমূলক রচনার সংকলন। বিড়াল, আমি একটা বিড়ালের ছবি দিয়েছি। তো কমলাকান্তের দপ্তরের মধ্যে বিড়াল নামে একটা রচনা আছে, রসাত্মক, এটা চিহ্নিত করার জন্য। আমরা প্রাসঙ্গিক কিছু কথাবার্তা উল্লেখ করলে প্রবন্ধটা বুঝতে সহজ হবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা সংকলন কমলাকান্তের দপ্তর থেকে সংকলিত বিড়াল প্রবন্ধে একটি বিড়ালের মধ্যে শোষক শোষিত ধনী দরিদ্র সাধু চোরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা শ্লেষাত্মক যুক্তিনিষ্ঠ সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে। অর্থাৎ বিড়াল বলছে, বিড়ালকে আসলে বলতে পারে না, লেখক বিড়ালের মুখ দিয়ে বলিয়েছেন। এখানে একটা চরিত্র হলো কমলাকান্ত, যে নেশা করে, আফিং খায়, আফিং খেয়ে সে আবার প্রচুর কথা বলে এবং মানে ভাবে, সেই ভাবনাগুলো অসংলগ্ন, এবং সেখানে বিড়াল যখন ম্যাও ম্যাও করে তার কথাও যেন সে বুঝতে পারে। আসলে এত নেশার ঘোর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার এভাবে বুঝতে পারবে না। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে এর মধ্য দিয়ে সমাজের যে বৈষম্য, এর বিরুদ্ধে তার যুক্তিগুলোকে উপস্থাপন করেছেন। এই বিড়ালের কথা আসলে বঙ্কিমচন্দ্রের মনেরই কথা, যেহেতু ব্রিটিশ শাসিত সমাজে লিখতে হয়েছে সেজন্য তিনি এই ফরম্যাটে উপস্থাপন করেছেন, এই ভঙ্গিতে। কিন্তু এটা গল্প লেখেন নাই তিনি এটা লিখেছেন একটা গদ্যধর্মী লেখা, এবং যার বক্তব্য হলো সামাজিক রাষ্ট্রীয় বৈষম্য চিহ্নিত করা। এ কারণে এটা প্রবন্ধ স্থানীয় রচনা। এখানে ব্যঙ্গ বিদ্রুপ আছে, রম্য রসাত্মক রচনা। একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়াটারলু যুদ্ধ নিয়ে ভাবছিলেন। এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে। কমলাকান্ত লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন। তখন কমলাকান্ত বিড়ালটির মধ্যে কাল্পনিক কথোপকথন চলতে থাকে। এর প্রথম অংশ নিখাদ হাস্যরসাত্মক, পরের অংশ গুরুহার্থে সন্নিহিত। প্রথম যে 5টা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ, সেই 5টা প্যারাগ্রাফে আছে হাস্যরস, শুধুই হাস্যরস, কিন্তু পরের যে কথাগুলো সেগুলো গভীর তাৎপর্য আছে, যেন গুরুহার্থে সন্নিহিত। বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত নিষ্পেষিত দলিতের ক্ষোভ, প্রতিবাদ, মর্মবেদনা যুক্তিগ্রাহ্য সাম্যতাত্ত্বিক সৌকর্যে উচ্চারিত হতে থাকে। অর্থাৎ বিড়াল সমস্ত বঞ্চিত পীড়িত দলিতের ক্ষোভ প্রতিবাদকে ফুটিয়ে তুলেছে তার কথা। সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষের একজন সরকারি কর্মকর্তা হয়েও পুঁজিবাদের বিরুদ্ধে সাম্যবাদের বাণী প্রচারই বঙ্কিমচন্দ্রের মূল উদ্দেশ্য। তার মূল উদ্দেশ্য ছিল সাম্যবাদ বিমুখ ইংরেজরা চাইতেন না সমাজে সবাই কিভাবে সুযোগ সুবিধা ভোগ করুক। পুঁজিপতি তৈরি করেছিলেন তারা শাসন ক্ষমতার স্বার্থে, জমিদারি প্রথা ইত্যাদি। কিন্তু বঙ্কিমচন্দ্র একজন সরকারি কর্মকর্তা হয়েও এই পুঁজিবাদের বিরুদ্ধে সাম্যবাদের বাণী প্রচার করেছে, এবং তৎকালীন যে সমাজতান্ত্রিক যে মতবাদের জাগরণ সারা পৃথিবী জুড়ে ঘটছিল, বঙ্কিমচন্দ্র যেন তারই একজন ভাষ্যকার হয়ে উঠেছে। প্রবন্ধটা যদি আমরা পড়ি তাহলে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে এবং প্রবন্ধটা পাঠের মধ্য দিয়ে কি করতে পারবো? প্রবন্ধটির মূল বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করতে পারবে শিক্ষার্থীরা। প্রবন্ধটি পাঠ করে নিজের অনুভূতি ব্যক্ত করতে পারবে। প্রবন্ধটি যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে পারবে। পারম্পর্য রক্ষা করে বিষয়বস্তু বর্ণনা করতে পারবে। তুলনা ও বিচার করে নিজের অভিমত প্রকাশ করতে পারবে। পাঠ্যসূচি বহির্ভূত সাহিত্য পাঠ করে তার বিষয়বস্তু ব্যাখ্যা করতে ও নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে। সংবাদপত্র ও পত্রপত্রিকা ইত্যাদি পড়ে বিষয়বস্তু বুঝে মতামত প্রকাশ করতে পারবে। তাহলে প্রবন্ধ এইগুলো হলো শিখন ফল। আমাদের শিক্ষাক্রমে যে শিখন ফলগুলো নির্দেশ করা আছে জাতীয় শিক্ষাক্রম 2012, তার মধ্য থেকে খুঁজে বের করে এগুলো লিখতে হয়েছে। অর্থাৎ এই শিখন ফলের উপর ভিত্তি করে পাঠ্য করা হয়েছে, এবং এগুলো আমরা অবশ্যই খেয়াল করব যে শিখন ফলগুলো যেন আমরা অর্জন করতে পারি। গুরুত্বপূর্ণ উদ্ধৃতাংশগুলো দিয়ে আমরা প্রবন্ধটা আলোচনা করছি। প্রবন্ধটা শুরু হয়েছে এভাবে: আমি শয়নগৃহে 4 পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। অর্থাৎ কমলাকান্ত বলছে যে সে হুকা খাচ্ছে এবং 4 পাই মানে চৌকির উপর বসে বা খাটিয়ার উপর বসে সে ঝিমাচ্ছে তার শয়ন গৃহে, মানে ঘুমের ঘরে, যেখানে মানে বেডরুম। অর্থাৎ কমলাকান্ত তার শয়নকক্ষে
খাটিয়ার উপর বসে হুক্কা খেয়ে ঝিমাচ্ছিলেন। অর্থাৎ সে একজন নেশাগ্রস্ত মানুষ, আফিং খেয়ে তার মধ্যে মৌতাত এসে যাচ্ছিল বা আফিং এর নেশায় ধরেছিল। সে ভাবছে, আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। আমাদের দেশে যারা ধনী হয় আকস্মিক, তারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবতে থাকে। যে নেপোলিয়ান যিনি বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব, সেই বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট, যিনি পৃথিবীর বহু দেশ জয় করেছিলেন, শেষ পর্যন্ত তিনি নিজেরই অঙ্গরাজ্যের একজন ডিউকের কাছে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছে। কমলাকান্ত নেশার করে নিজেকে নেপোলিয়ান ভাবছে, এবং নেপোলিয়ান যেটা পারে নাই সেটাও করতে পারে। আমাদের বড় লোক বা ধনিক শ্রেণী পুঁজিপতিরা এরকমই স্বপ্ন দেখে। বাস্তবে কোথায় নেপোলিয়ান আর কোথায় আমাদের কমলাকান্ত। প্রথমে আমার মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। বিড়াল ম্যাও করছে। বিড়াল দেখে কমলাকান্ত ভাবছে ওয়েলিংটন, যে কিনা নেপোলিয়ানকে হারিয়েছে, সে বিড়ালের রূপ ধরে আফিং ভিক্ষা করতে এসছে কমলাকান্তের কাছে। এবং বিড়ালটা যেন বলছে, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কুই। অর্থাৎ যারা পরিশ্রম করে তারা ফল ভোগ করতে পারে না। আমাদের সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে কেউ বিল ছেঁচে মরে আর কেউ কই মাছ খায়। দুধ আমার বাপের নয়, দুধ মঙ্গলার, দুই আছে প্রসন্ন। আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ, এটা কারো পৈতৃক সম্পত্তি না, কারো বাবার দেশ না। দুধ আমার বাপের নয়, অর্থাৎ যারা পরিশ্রমী, যারা খেটে খাওয়া মানুষ, তারা উপার্জন করে। দুধ মঙ্গলার, মঙ্গলা এখানে গাইয়ের নাম, যে দুধ দেয়, এটা তার শরীর চুষে পাওয়া। আর দুই আছে প্রসন্ন, যে গাইকে পরিচর্যা করে, গাভী পোষে, প্রসন্ন গোয়ালিনী তার, মানে যে খাটে এবং যে উদ্যোক্তা, যারা পরিশ্রম করে, এদের হলো সম্পত্তিতে নিজস্ব অধিকার থাকতে পারে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদে কারো বাবার অধিকার থাকার কথা না। কিন্তু কমলাকান্তের মতো ধনিক শ্রেণী এরা রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করে নিজের দখলে নিয়ে নেয়। অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্চারির প্রতি ধাবমান হইল। বিড়াল দুধ খেয়ে ফেলেছে, কমলাকান্ত যদি কিছু না বলে তাহলে কেমন হয়? মানে লোক সমাজে তাকে কুলাঙ্গার বলবে, বিড়ালটাও গিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এরকম ভেবে সে একটা ভাঙা লাঠি আবিষ্কার করেছে। ভাঙা লাঠি হচ্ছে আমাদের যে অকার্যকর প্রশাসন যন্ত্র, আইন এবং প্রশাসনের যে অকার্যকারিতা, এটাকে আমরা এখনো ব্রিটিশদের সেই অকার্যকর আইন এবং প্রশাসন যন্ত্রের দ্বারা পরিচালিত একই ধারাবাহিকতায় আমাদের সমাজ চলছে। অর্থাৎ যাদের জন্য আইন, যাদের টাকায় আইন, তাদের জন্য কিছু হয় না। আর এই আইন সব জায়গায় কার্যকর না, জন্য ভগ্ন যষ্টি। আমরা যদি ভাঙা লাঠি দিয়ে আঘাত করতে চাই, লাঠিটাই ভেঙে যাবে। যাকে আঘাত করা হচ্ছে সে কোনো ব্যথা বা শাস্তি ভোগ করবে না। তো এই জন্য আমাদের প্রশাসন যন্ত্র, আমাদের পুলিশ, আমাদের যে বিডিআর, আর্মি, র্যাব, যাই বলা হোক, এগুলো এক ভগ্ন যষ্টি। ব্রিটিশ আমলেও যে প্রশাসন এবং আইন ছিল, সেটাকে বঙ্কিমচন্দ্র এভাবে চিহ্নিত করেছে। এরপর কমলাকান্ত যখন বিড়ালটা বিদ্রুপ করছে যে তুমি আমাকে মারবে কেন, তখন আরেকবার ম্যাও শুনে কমলাকান্ত আবার কি করলো, প্রশ্ন বুঝতে পেরেছে যে মারবে কেন। তখন সে আবার আফিংয়ে টান দিল হুকায়, তখন তার আরো মৌতাত আসলো। তখন বিড়ালের কথা সব বুঝতে পারলো। এই যে 5টা অনুচ্ছেদ, এটুক নিখাদ হাস্যরসাত্মক। এখানেও কিছু সমাজ সংস্কার বা রাষ্ট্রীয় বা পুঁজিপতি, ধনী দরিদ্রের কিছু ইঙ্গিত আছে, সূচনা, কিন্তু গভীর কথাবার্তাগুলো পরবর্তী অনুচ্ছেদ থেকে শুরু হয়েছে। এজন্য বলা হয়েছে প্রথম অংশ নিখাদ হাস্যরসাত্মক আর পরের অংশ গুরুহার্থে সন্নিহিত।
তো বিড়াল যখন কথা বলা শুরু করেছে তখন বিড়াল বলছে, মারছো, মারপিট কেন, মারপিট করবা কেন, শাস্তি দিবা কেন? এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? ধনীরাই সব ভোগ করবে, সাধারণ মানুষ কিছু পাবে না, এটা তো হতে পারে না। এই যে বৈষম্য, এর বিরুদ্ধে বলেছে যে আমরাও তো সমান অধিকারী, আমরাও পৃথিবীর মানুষ। এখানে বিড়াল আসলে সাধারণ মানুষের প্রতিনিধি। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, এখানে বিড়াল যেহেতু পশু শ্রেণী এজন্য চতুষ্পদ, কিন্তু বিড়াল যেহেতু মানুষের প্রতীক, সাধারণ মানুষের, তাহলে শিক্ষার একটা অব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের শিক্ষায় যারা মেধাবী, যারা একসময় জমিদারের সন্তানরা অ আ ক খ 1 2 3 4 বা নাম দস্তখত কিছু গুনতে পারা, এগুলো শেখানোর জন্য মহানুভবতা দেখিয়েছেন। কিন্তু সাধারণ পেশাজীবী সাধারণ মানুষ হিসেবে এই ভারতবর্ষে শিক্ষকদেরকে চিরকাল মূল্যায়ন করা হয়েছে। তো সেই সমস্যাটাকেই লেখক বিড়ালের জবানিতে ফুটিয়ে তুলেছেন, যে কমলাকান্তকে বিদ্রুপ করে বলছে, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ন্তর দেখি না। বিড়াল যে চুরি করে সে অধর্ম বিড়ালের না, অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। ধনীর কৃপণতার কারণেই, অর্থাৎ আমাদের সমাজে এক ধনী শ্রেণী, তারা সম্পদের পাহাড় গড়ে তোলে, আর সে কারণে সম্পদ তো সসীম জগতে, কিন্তু মানুষের অভাব অসীম, মানুষের চাহিদা অসীম। পুঁজিপতিরা সব সম্পদ কক্ষিগত করে রাখছে, কৃপণ ধনীরা, কিন্তু সাধারণ মানুষ পেটের দায়ে ছোটখাটো অপরাধ নিত্য নিয়তই করছে। সমাজে যারা ধনী তাদের দুঃখে অন্য ধনীরা কাতর হতে পারে, কিন্তু গরিবের দুঃখে কেউ কাতর হয় না। যেন বলছে, তবে ছোট লোকের দুঃখে কাতর সে কে হইবে। এখানে একটা কথা আছে যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর সে কে হইবে। এই কথার অনেক বড় তাৎপর্য, যে যে সামান্য দান দক্ষিণা করে না, সাধারণ মানুষকে কিছু দেয় না, সে ধনী লোক যদি বিপদে পড়ে তার কাছ থেকে পরে সহযোগিতা পাওয়া যাবে এই বিবেচনায় তার কাছে গিয়ে বসে থাকে, তার সেবা যত্নে মগ্ন হয়। কিন্তু গরিব যদি না খেয়েও পড়ে থাকে কোন একটা গ্রামে বা কোন শহরের কোন বস্তিতে, তাকে কেউ দেখতে যায় না। ছোট লোকের দুঃখে কাতর সি কে হইবে। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এটা বিড়াল বলছে যে যারা আছে আমাদের কাছে, যদি কোনো বিজ্ঞ ব্যক্তি বা ধনী ব্যক্তি যার অভাব নাই সে আসে, তাকে এত খাওয়ায় যে আরো দিতে পারলে যেন আমরা খুশি হই, কিন্তু যে গরিব সে যদি ক্ষুধার জ্বালায় কিছু খায় তাকে দিবে না, তেলা মাথায় তেল দেবে, মানে যার আছে তাকে আরো দাও। তবে বিড়ালদের মধ্যে বা সাধারণের মধ্যে যারা ধনীদের ঘনিষ্ঠ হতে পারে, তাদের তোষামত করতে পারে, তাদের সহচর হতে পারে, তারা মানে খুব লাভবান হয়। আমরা এই অংশটুকু একটু পড়ি। দেখো আমাদিগের দশা দেখো, প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে মেয়ময় করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়ে দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া। অর্থাৎ যারা গরিব, যারা অসহায়, তারা খেতে না পেয়ে ঘুরে বেড়ায়, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বা মানুষের কাছে কাজ চায়, কিন্তু কেউ মাছের কাটাখানা ফেলিয়েও দেয় না, অর্থাৎ পরিত্যক্ত অংশটুকু দেয় না। কিন্তু যারা কাছাকাছি পৌঁছতে পারে, সোহাগের বিড়াল হতে পারে, সে গৃহমার্জার হয়, পোষা বিড়াল, টম এন্ড জেরি টম। বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বুড়ো মানুষের কাছে তার অল্প বয়সী বউয়ের ভাইয়ের যে যেমন কদর। বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থান। মূর্খ ধনী দাবা খেলতে পারে না,
পাশা খেলতে পারে না, তবু তাদের কিছু মানে সহযোগী খেলোয়াড় হয়ে খেলতে পারে, তখনই তাদের পুষ্টি, তারা উন্নতি লাভ করে, তাদের অবস্থার উন্নতি হয়, তাদের লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। এই যে বিড়ালের যে যন্ত্রণা, ম্যাও ম্যাও খাইতে পাই না, ক্ষুধা, দেখো আমাদের চামড়া দেখিয়া ঘৃণা করিও না, ম্যাও ম্যাও খাইতে পাই না, এখানে আসলে আহার চাচ্ছে, যে দাও দাও, এর শব্দটা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবং বিড়াল নানাভাবে বলছে, আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নিষ্ঠুরতার কি দণ্ড নাই? দেখো, 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? এই যে প্রশ্ন, যে ধনীর দেশেই চোর হয়, আসলে সম্পদের সুষম বন্টন না থাকার কারণেই সমাজে এই দুর্নীতি, সমাজে অপরাধ বেড়ে চলেছে। তো আমরা দেখি, যদি করিল তবে সে তাহার যা খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেউ আইসে নাই। পৃথিবীতে আসলে না খেয়ে থাকতে কেউ আসে নাই। হ্যাঁ, মানুষ বেঁচে থাকতে চায়, যে কোনো প্রাণীর আকাঙ্ক্ষাই হচ্ছে বেঁচে থাকা। তখন এই যে বিড়ালের মুখে যে কথাবার্তা, এটা সোশিয়ালিস্টিক অর্থাৎ সমাজতান্ত্রিক মনে হলো তৎকালীন পৃথিবীতে। মানুষের অধিকার বিষয়ক যে কথাবার্তা, সেটা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছে, সমাজ বিশৃঙ্খলার মূল বলেছে জন্য। এবং বিড়ালের সাথে কমলাকান্তের তর্ক হচ্ছে। কমলাকান্ত পুঁজিপতিদের পক্ষে, বিড়াল প্রলেতারিয়েট অর্থাৎ বঞ্চিত লাঞ্ছিত মানুষের পক্ষে, ধনিক শ্রেণীর পক্ষে কমলাকান্ত। হ্যাঁ, সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। বিড়াল বলছে যে সমাজে যদি ধনীর ধন না বাড়ে আমার কি, কারণ আমি তো খেতেই পাই না, ধনীরা আরো সম্পদ কক্ষিগত করবে, তার ধন বাড়বে। কিন্তু কমলাকান্ত যুক্তি দেখাচ্ছে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। সমাজের উন্নতি হতে হলে সামাজিক ধনবৃদ্ধি হতে হবে। 100 কোটি টাকা চুরি করে সমাজে যদি 1 লাখ টাকার কাজ করে, তাহলে তো সমাজের উন্নতি হয়ে গেল, এরকম একটা যুক্তি ধনিক শ্রেণীর। তখন কমলাকান্ত আসলে বলছে যে তোমার শাস্তি বিধান করা উচিত, কারণ দরিদ্রের যদি প্রয়োজন নাও থাকে, ধনীর তো ধনবৃদ্ধি প্রয়োজন, চুরি হলে তো আর ধনীরা পারবে না ধন বৃদ্ধি ঘটাতে। তখন কমলাকান্তকে বিড়াল বলে যে যে বিচারক বা নৈয়ায়িক কশিন কালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না, এটা কমলাকান্ত ভাবছে, এবং চোরের দণ্ড বিধান করবে। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, বিড়াল কমলাকান্তকে প্রস্তাব করে। এবং সে এও বলে যে যদি বিচারক যদি 3 দিন না খেয়ে চুরি করে খেতে ইচ্ছা না করে, তাহলে চোরকে ফাঁসি দেবে। এমনকি কমলাকান্ত যদি 3 দিন না খেয়ে থাকে, তার বন্ধুর ঘরে অর্থাৎ নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা পড়া পড়বে। নসিরাম বাবুর ভান্ডার ঘর মানে নসিরাম বাবু হচ্ছে কমলাকান্তের বন্ধু, কমলাকান্তের দপ্তরে আছে এবং একই রকম চরিত্রের নেশাগ্রস্ত মানুষ। তার বন্ধুর বাড়িতেও গিয়ে সে চুরি করবে। তো বিড়ালের সাথে যুক্তিতে না পেরে কমলাকান্ত ভাবছে, বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করবে। উপদেশ দিচ্ছে বিড়ালকে, কি উপদেশ? তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। ধর্ম হচ্ছে এক জগতে এক ধরনের নেশা। দরিদ্রকে ধর্মের নেশায় মগ্ন রেখে ধনিক শ্রেণী, তারা নিজেরা কিন্তু ধর্ম পালন করে না, কিন্তু ধর্ম প্রতিষ্ঠান, ধর্মের নানা কিছু আয়োজন ধনিক শ্রেণী করে, দরিদ্রকে যাতে ইহলোকে না পরলোকে কিছু পাওয়া যাবে এই প্রলুব্ধ করা যায় এভাবে। ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার। এছাড়া কমলাকান্ত বলছে যে নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কিছু আর দিতে পারে কমলাকান্তের গ্রন্থ। হ্যাঁ, যে
আফিং এর অসীম মহিমা বুঝতে পারবে। চরিত্র বিষয়ক অথবা এই যে হাস্য রসাত্মক জিনিসগুলো দিয়ে দরিদ্র শ্রেণীকে নিবৃত রাখা। আরো প্রলুব্ধ করছে, লোভ দেখাচ্ছে, ক্ষুধায় যদি নিতান্ত কাতর হও, অধীর হও, তবে পুনর্বার আসিও এক সরিষাভর আফিং দিবে। মানে সামান্য পরিমাণ আফিং দিবে বিড়ালকে, অর্থাৎ ওই যে অর্থ সম্পদ যা তারা ভোগ করে, আফিং এর নেশা, এখানে সম্পদের নেশা, সামান্য কিছু দিয়ে বিড়ালটাকে বা দরিদ্র শ্রেণীকে নিবৃত করবে। কিন্তু বিড়াল সে বলছে আফিং এর বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যায়। সে চুরি করে খাবে কিনা এটা ক্ষুধার অবস্থা বুঝে সে সিদ্ধান্ত নেবে। এখানে একটা ইঙ্গিত যে দরিদ্রকে ওই নীতি কথা শোনায়, ধর্মের কথা শোনায়, চরিত্রের বই পড়ায়, হাস্যরসের মধ্যে নিয়ে কিছু লাভ নাই। কেননা ক্ষুধা তাকে কাতর করলেই সে ছোটখাটো অপরাধ করে ফেলবে। কিন্তু কমলাকান্ত ভাবলো, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এইটা এখানে একটা গূঢ় হাস্যরস আছে যে কমলাকান্ত ভাবছে যে এইসব নীতি কথায় বিড়ালটা প্রভাবিত হয়েছে এবং সে আর কোনো অপরাধ করবে না। বাস্তবে এই আনন্দের কোনো মানে নাই। বিড়াল যে অপরাধ করবে না এটা ভাবার কোনো অর্থ নাই। তো আমরা প্রবন্ধটা এইভাবে আলোচনা করায় অল্প সময়ের মধ্যেই আলোচনা করতে পারলাম। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম তার সারাচ্ছার বক্তব্য বিষয় আমরা উল্লেখ করছি। রসাত্মক ও ব্যঙ্গধর্মী এই প্রবন্ধটিতে একটি ক্ষুধার্ত বিড়াল কর্তৃক আফিংখোর কমলাকান্তের জন্য রেখে দেওয়া দুধ চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ধনী দরিদ্রের বৈষম্য বিষয়ক নানা অসঙ্গতির দিক উন্মোচিত হয়েছে। প্রহার করতে উদ্যত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় কমলাকান্ত নিজেই ক্ষুধার্ত বিড়ালের পক্ষ অবলম্বন করে কাল্পনিক যুক্তিতর্ক দাঁড় করিয়েছে। বিড়ালটির কথায় ফুটে উঠেছে, সমাজে যারা পরিশ্রম করে তারা ফল ভোগ করতে পারে না। জগতের সম্পদে সব মানুষের সমান অধিকার থাকলেও ধনীরা সম্পদ কুক্ষিগত করে রাখার কারণেই দরিদ্ররা চোর হয়। যার আছে তাকে আরো দেওয়া মানব জাতির রোগ। কিন্তু অভাবের কারণে কেউ চুরি করলে তাকে শাস্তি দেওয়াকে একটি প্রথা হিসেবে দাঁড় করানো হয়েছে। এসব কথা শুনে ধনীদের সম্পদ সংগ্রহের প্রয়োজনে চোরকে শাস্তি দেওয়ার অপরিহার্যতা ঘোষণা করেন কমলাকান্ত। তখন বিড়ালটি জানায় যে বিচারক চোরকে শাস্তি দেবেন তাকে 3 দিন না খেয়ে থাকতে হবে। এমনকি কমলাকান্ত যদি 3 দিন না খেয়ে থাকেন তাহলে তিনি তার বন্ধুর খাবার ঘরে ঢুকে চুরি করতে বাধ্য হবেন। যুক্তিতে পরাস্ত হয়ে কমলাকান্ত বিড়ালটিকে ধর্ম ও নীতি চর্চার জন্য পরামর্শ দেন। বিড়ালটি প্রয়োজন অনুসারে চুরি করার বিষয়টি বিবেচনা করবে বলে জানায়। কমলাকান্ত একটি পাপীকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন ভেবে আত্মতুষ্টি লাভ করে। তাহলে টোটাল কাহিনীটা আমরা বক্তব্য বিষয় আকারে টোটাল বক্তব্যটাকে এভাবে উপস্থাপন করলাম। এর ভিতরের যে তাৎপর্য আছে সেগুলো আমরা কিন্তু এর মধ্য দিয়ে বুঝতে পারি বা আলোচনার থেকে আমরা উপলব্ধি করতে পারি। তাহলে কি কি বিষয় নিয়ে উদ্দীপক হতে পারে? দুর্বলের উপর সবলের অত্যাচার, সম্পদে সব মানুষের অধিকার সমান, প্রথা ও আইনের অসারতা, প্রথা আইন ও প্রশাসনের অসারতা, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংকট, পরোপকার ও ধর্ম, দরিদ্রের প্রতি ধনীর আচরণ, ধনীদের অনুগ্রহ লাভ করে কিছু সংখ্যক দরিদ্রের অবস্থার উন্নতি, ধনী দরিদ্রের বৈষম্য, লাঞ্ছিত বঞ্চিতের প্রতিবাদ, যুক্তিতে পরাস্ত হয়ে পরামর্শ দান। এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি, এগুলো উদ্দীপক হতে পারি। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আশা করি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। মূল বই সামনে নিয়ে প্রাসঙ্গিক উক্তিগুলো তোমরা চিহ্নিত করে করে পড়বে। আমরা যেগুলো উক্তি উল্লেখ করেছি, যেগুলো ভিত্তিতে আলোচনা করেছি, এগুলো তোমাদের জন্য কার্যকর। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি একটি ক্লাস উপস্থাপন করতে দিলেন। সবাইকে ধন্যবাদ।